আজকে হচ্ছে আমাদের যে পর্যাপ্ত ধর্মটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। কি বলা হচ্ছে এখানে? গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল পরমাণুতে একটি করে ইলেকট্রন যুক্ত করে এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় বা প্রদান করতে হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। মনে করো তুমি হচ্ছে যে কি একটা পরমাণু নিছো এ, এই পরমাণুটা কোন ভৌত অবস্থায় থাকতে হবে বলো? কোন ভৌত অবস্থায় থাকতে হবে? গ্যাসীয় ভৌত অবস্থায় থাকতে হবে। কেন? কারণ গ্যাসীয় ভৌত অবস্থা ছাড়া বিচ্ছিন্ন পরমাণু পাওয়া সম্ভব নয়। এই গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে আমরা কি করব? আমরা একটা ইলেকট্রন যুক্ত করব। আয়নীকরণ শক্তিতে আমরা কি করছিলাম? ইলেকট্রন পরমাণু থেকে বের করে নিয়েছিলাম। এখন আমরা তার উল্টা কাজটা করব। কোনো একটা পরমাণুতে একটা ইলেকট্রন যুক্ত করব। যুক্ত করে কি বানাবো? যুক্ত করে কি বানাবো? এ মাইনাস কোন ভৌত অবস্থায়? গ্যাসীয় ভৌত অবস্থায়। তাহলে এখন এই যে এ থেকে এ মাইনাস আমি বানাবো, এক্ষেত্রে আমার যে ডেল্টা এইচ, এই ডেল্টা এইচটা পজিটিভও হতে পারে, আবার এই ডেল্টা এইচটা নেগেটিভ হতে পারে। দুইটাই পসিবিলিটি আছে। এখন তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কখন ডেল্টা এইচ পজিটিভ হবে আর কখন ডেল্টা এইচ নেগেটিভ হবে। ধরো তুমি একটা পরমাণু নাও, কোনটা নিতে পারো? ধরো তুমি ক্লোরিন নাও, ক্লোরিন গ্যাসিয়াস, একটা ইলেকট্রন যুক্ত করব, Cl মাইনাস বানাবো, গ্যাসিয়াস। এক্ষেত্রে তুমি দেখবা যে ডেল্টা এইচ এর মান নেগেটিভ হবে। অর্থাৎ ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন পরমাণু এবং হ্যালোজেন পরমাণুগুলো কিন্তু খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করে ফেলে। ইলেকট্রনের প্রতি এদের আকর্ষণ তুলনামূলকভাবে বেশি থাকে। তাহলে হ্যালোজেনগুলো যখন ইলেকট্রন গ্রহণ করে এরকম হ্যালাইড আয়নে পরিণত হয় তখন তাপশক্তি নির্গত হয়। তাহলে এক মোল হ্যালোজেন পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করে এক মোল একক ঋণাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ তাপশক্তি নির্গত হবে তাকে আমরা কি বলবো? ইলেকট্রন আসক্তি। কিন্তু যদি এরকমটা হইতো, ধরো তুমি হচ্ছে যে কি হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন যুক্ত করতেছো, মনে করো যুক্ত করে তুমি কি বানাচ্ছ? হিলিয়াম মাইনাস গ্যাসিয়াস। তুমি একটু লজিক্যালি চিন্তা করে দেখো, হিলিয়াম হচ্ছে ভাই নিষ্ক্রিয় গ্যাস। যেমন ইলেকট্রন বর্জন করতে চায় না, আবার নিষ্ক্রিয় গ্যাস কি ইলেকট্রন গ্রহণও করতে চায় না, কোনোটারই টেন্ডেন্সি শো করে না সে। এখন তুমি যদি এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে একটা ইলেকট্রন প্রবেশ করাতে চাও, তাহলে এ তো ইলেকট্রন নিতেই চাচ্ছে না, হিলিয়াম ইলেকট্রন নিতে চাচ্ছে না, তারপরেও তুমি তাকে জোর করে ইলেকট্রন প্রবেশ করাচ্ছ তার ভিতরে। তাহলে জোরাজুরি করতে হচ্ছে না? জোরাজুরি করা মানে কি? জোরাজুরি করা মানে হচ্ছে তাকে তাপশক্তি দিতে হবে, বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটা হিলিয়ামের ভিতরে প্রবেশ করাইতে হবে। তাহলে এবার কিন্তু তাপশক্তি বাইরে থেকে দেওয়া লাগবে, এই জন্য এবার ডেল্টা এইচ কি হবে?
পজিটিভ, ডেল্টা এইচ কি হবে পজিটিভ। এবার ডেল্টা এইচ হবে পজিটিভ। তো ডেল্টা এইচ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, দুটাই কিন্তু পসিবিলিটি আছে। ওকে, এটা নির্ভর করে তুমি কোন পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করাচ্ছ তার উপর। বুঝছি বিষয়টা? অর্থাৎ ক্লোরিন খুব স্বাচ্ছন্দ্যে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, এই জন্য ডেল্টা এইচ নেগেটিভ। আর হিলিয়াম যদি ইলেকট্রন নিতে চাচ্ছে না, এই জন্য ডেল্টা এইচ পজিটিভ। এখন সাধারণত আমরা ইলেকট্রন আসক্তি বলতে মূলত নেগেটিভ ভ্যালুই বুঝে থাকি, কারণ সাধারণত আমরা এমন পরমাণুতেই ইলেকট্রন হচ্ছে যে প্রবেশ করাই যারা খুব স্বাচ্ছন্দ্যে ইলেকট্রন কি গ্রহণ করে ফেলে, যেমন ধরো ক্লোরিন, তারপরে অক্সিজেন, এরা। এবার চলো আমরা একটু অক্সিজেনের দিকে তাকাই। যেমন ধরো এখানে অক্সিজেন, এটা হচ্ছে গ্যাসিয়াস পরমাণু, তুমি একটা ইলেকট্রন প্রবেশ করাচ্ছ, করে কি বানাচ্ছ ও মাইনাস গ্যাসিয়াস, এই আয়নটা তুমি বানাচ্ছ। দেখো তো ডেল্টা এইচ এর মান কত, মাইনাস 171 কিলোজুল পার মোল। সাধারণত ইলেকট্রন শক্তির মানগুলা বা আয়নীকরণ শক্তির মানগুলা কোন এককে প্রকাশ করা হয়, কিলোজুল পার মোল এককে প্রকাশ করা হয়। মানে কি, মানে হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত করে 1 মোল ও মাইনাস বানাতে 171 কিলোজুল তাপ শক্তি কি প্রয়োজন হবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের ডেল্টা এইচ। আচ্ছা, এরপরে দেখো এইখানে তুমি অক্সিজেনের মধ্যে কি প্রথম ইলেকট্রন প্রবেশ করেছো, একটু ফ্যানটা চালু করতে, একটু মানে লাইট অফ করে দিতে পারো। করাইলে তাপ শক্তির যে পরিবর্তন সেটা কি, সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন শক্তি। সেটা কি প্রথম ইলেকট্রন শক্তি, যেমন হয়েছিল না প্রথম আয়নীকরণ শক্তি, যে প্রথম ইলেকট্রন সরালে তাপ শক্তির যে পরিবর্তন। কিন্তু এখানে প্রথম ইলেকট্রন প্রবেশ করানোর ফলে কি, এটা হচ্ছে আমাদের তাপ শক্তি পরিবর্তন। এটাকে আমরা কি বলবো, প্রথম ইলেকট্রন আসে। আচ্ছা, এখন দেখো এই ও মাইনাসের মধ্যে যদি আমরা আরেকটা ইলেকট্রন প্রবেশ করাতে চাই, এবার কি হবে দেখো, এখানে অক্সিজেনের অলরেডি মাইনাস আছে, এখন যদি এই মাইনাসের মধ্যে আমরা আরেকটা মাইনাস প্রবেশ করাইতে যাই তাহলে কি ঘটনা ঘটবে, এই মাইনাস এই মাইনাস কি হবে, বিকর্ষণ হবে, মাইনাস মাইনাসে বিকর্ষণ হবে। তাহলে তোমাকে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে ইলেকট্রন কি ভিতরে প্রবেশ করাইতে হবে। এই জন্য দেখো ও মাইনাসের ভিতরে কিন্তু ইলেকট্রন প্রবেশ করানো কঠিন, এই জন্যই দেখো ডেল্টা এইচ কি আসছে পজিটিভ, ডেল্টা এইচ প্লাস কত 780 কিলোজুল পার মোল। মানে হচ্ছে এই ইলেকট্রনটা এখানে প্রবেশ করাইতে প্রতি মোলের জন্য তোমাকে 780 কিলোজুল তাপ শক্তি সরবরাহ করতে হবে। এটা খুবই কঠিন একটা কাজ, হিউজ অ্যামাউন্ট অফ হিট তোমাকে এখানে দিতে হবে। এই জন্য দেখো প্রথম ইলেকট্রন আসক্তির মান নেগেটিভও হয় আবার কি পজিটিভও হয়, এটা নির্ভর করে কোন পরমাণুতে আমরা ইলেকট্রন প্রবেশ করাচ্ছি। কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান সর্বদা কি হবে পজিটিভ, সর্বদা কি হবে পজিটিভ। কারণ তুমি মাইনাসের মধ্যে তোমাকে কি মাইনাস প্রবেশ করাইতে হবে, অক্সিজেন অলরেডি মাইনাস, এটার মধ্যে আবার মাইনাস ঢুকাবো, কষ্ট হবে না আমার, মাইনাস মাইনাস বিকর্ষণ হবে। এই জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রন ঢুকাইতে হবে, এই জন্য ডেল্টা এইচ প্লাস। তাহলে এই বিষয়টা তুলে ফেলতে পারি।
নেক্সট যেখানে যাই, এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে কি যে প্রথম ইলেকট্রন শক্তির মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, এটি নির্ভর করে কোন পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করানো হচ্ছে তার উপর। তাহলে যারা স্বাচ্ছন্দ্যে ইলেকট্রন গ্রহণ করে ফেলে তাদের ক্ষেত্রে প্রথম ইলেকট্রন শক্তির মান অলওয়েজ নেগেটিভ আসবে, আর যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না তাদের ক্ষেত্রে জোর করে ইলেকট্রন ঢুকাইতে হবে, যার জন্য ইলেকট্রন শক্তির মান ধনাত্মক আসবে। আচ্ছা, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন শক্তির মান সর্বদা ধনাত্মক হবে। কেন? কারণ অলরেডি তুমি একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে নেগেটিভ আয়ন বানায় ফেলছো, এখন ওই নেগেটিভ আয়নের মধ্যে আবার নেগেটিভ ঢুকাচ্ছ, তাহলে স্বাভাবিকভাবেই এবার ডেল্টা চার মান কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, ওকে, সো এটাও লিখে রাখো খাতায়, খুবই ইম্পর্টেন্ট ফাইনাল পয়েন্ট এগুলো, এগুলো থেকে প্রশ্ন হবে। নেক্সট আমরা যাব, আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব, এখন আমরা একই পর্যায়ে এবং একই গ্রুপে ইলেকট্রন শক্তি কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখব। তাহলে বলো লেফট টু রাইট গেলে আকার কি? আকার কমনে কি বাড়ে? আকার হচ্ছে কমে, আর আকার কমলে ইলেকট্রন শক্তি বাড়ে। আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আকার বাড়লে ইলেকট্রন শক্তি কমে। সবাই জানি যে আকারের সাথে সব পর্যায়িত ধর্ম কি ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। খুশি আনন্দ জীবনে সমস্যা নেই, সামনের মাসে আনন্দ শুরু হয়ে যাবে। কয় তারিখ পরীক্ষা? দিয়ে দিবে শিবনি বাদে দিয়ে দিবে। দলে দলে যোগদান করবে শিবনি খাইতে।
ইলেকট্রন শক্তি কমে। আচ্ছা, এটা বুঝছি। এখন চলো, ইলেকট্রন শক্তি থেকে খুব বেশি কোশ্চেন পরীক্ষা আসলে আসে না, কিন্তু তারপরে যদি কোশ্চেন আসে, একটা কোশ্চেনই আসবে, সেটা হচ্ছে এই যে হ্যালোজেন সমূহের ইলেকট্রন শক্তির প্রভাব আলোচনা করো। এটা সৃজনশীলও আসে, এটা এমসিকিউ আসে, দুইটা নিয়ে আসে, বেশ গুরুত্বপূর্ণ। সো দেখো এখানে আমরা যদি হ্যালোজেনগুলো চিন্তা করি, সবার উপরে হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে কি আয়ন। তাহলে আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে আমাদের আকার তো বৃদ্ধি পাচ্ছে, আকার বৃদ্ধি পাওয়া মানে কি ইলেকট্রন শক্তি হ্রাস পাচ্ছে। তাহলে ইলেকট্রন শক্তির প্রত্যাশিত ক্রমটা কি হচ্ছে? ইলেকট্রন আসক্তি প্রত্যাশিত ক্রম। প্রত্যাশিত ক্রম এটা, ফ্লোরিনের ইলেকট্রন শক্তির মান সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়ন। কিন্তু এখানে এক্সেপশন আছে, তাহলে ইলেকট্রন শক্তি প্রকৃত ক্রম। প্রকৃত ক্রমটা হচ্ছে ক্লোরিন আগে, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে এক্সেপশন আছে এখানে। কেমিস্ট্রি মিন্স এক্সেপশন, এই এক্সেপশনের জ্বালায় তো টিকে যাচ্ছে না, এত এত ব্যতিক্রম। তাহলে উচিত ছিল কি যে ফ্লোরিনের ইলেকট্রন শক্তির মান ক্লোরিন অপেক্ষা বেশি হবে, এটা হচ্ছে সাধারণ ট্রেন্ড অনুযায়ী এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার উল্টা, ক্লোরিনের ইলেকট্রন শক্তির মান ক্লোরিন অপেক্ষা বেশি। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো তাদের ইলেকট্রন বিন্যাস থেকে। চলো, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p5। আর ক্লোরিন হবে কি দেখো, 1s2 2s2 2p6 ps2 3d অরবিটাল আছে ফাঁকা। তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো যে তোমরা কয়েকজন বন্ধু মিলে মনে করো যে একটা বাসা ভাড়া নিচ্ছ থাকার জন্য, ব্যাচেলর থাকবে। মনে করো রুমে থাকার জায়গা আছে হচ্ছে মনে করো 8 জনের, রুমে মনে করো থাকার জায়গা আছে 8 জনের, অ্যাকোমোডেশন আছে 8 জনের। এখন ধরো তোমরা রুমে অলরেডি 7 জন আছো, এটা একটা সিনারিও চিন্তা করো। আর আরেকটা সিনারিও চিন্তা করো, রুমে 8 জনের থাকার জায়গা আছে, বাট রুমে তোমরা আসো হচ্ছে 4 জন, ঠিক আছে? এখন মনে করো তোমরা রুমে 7 জন আছো, প্রথম সিনারিওতে
এখন যদি নতুন কোনো পাবলিক তোমাদের রুমে থাকতে চায় তখন তোমাদের মানে রিঅ্যাকশনটা কেমন হবে? তোমরা তাহলে কি বলবো? সে যদি তোমাদের সাথে থাকতে চায়, হ্যাঁ, ন্যাচারাল টেন্ডেন্সি কি হবে? ভাগ, এখান থেকে দূর হয়ে যা। অলরেডি রুমে মানুষজন কি বেশি আছে, নতুন মানুষকে জায়গা দেওয়া পসিবল না, ঠিক আছে? এরকম তোমরা বিশ্ববিদ্যালয়ে উঠলে তোমরা একটু থাকবা। এখন তো নিজের একটা রুমে থাকো, একটা রুম দখল করে তুমি থাকো, তোমার রুমে কেউ আসতে পারে না, তোমরা বউ ছাড়া, ঠিক আছে? যেমন বিশ্ববিদ্যালয়ে যেমন মেয়েরা থাকে, মেয়েরা মনে করো যে এক রুমে থাকে 20 জন 25 জন, ঠিক আছে? এরকম ঘন রুম। আর মেয়েদের গাড়ি করতেও বেশি থাকে, লাগে একজনের 2-3টা করে, জামা কাপড় থাকে 30টা, মাসে 30 দিন 30টা পরে। বেশিরভাগ মেয়ে হচ্ছে তুমি আমার ক্যাম্পাস দেখতে পাবো কেমন যে ক্লাসমেটগুলো ছিল মেয়ে ক্লাসমেট, দেখলে 30 দিন 30টা ড্রেস পরে আসবে, ঠিক আছে? ছেলেরা না হয় একটু বড় করে 3-4টা ড্রেস দিয়ে বছর পার করে ফেলে, ঠিক আছে? ছেলেরা পারে একটা, কিন্তু মেয়েদের পক্ষে এগুলো সম্ভব না, ঠিক আছে? সো এখন নর্মাল যেটা হবে যে মনে করো তোমার অলরেডি রুমে 7 জন আছে, নতুন পাবলিক ঢুকতে গেলে কি রুম আরো ঘিঞ্জি হয়ে যাবে না? তখন তোমরা তারা কি বলবা? ভাই তোমার রুমে থাকার দরকার নেই, তুমি অন্য রুম দেখো। বাট যদি এরকমটা হয় যে তোমরা 8 জনের অ্যাকোমোডেশন আছে, আসো কয়জন? 4 জন, তখন কি হবে বলো তো? তখন তুমি কিন্তু ওই নতুন পার্সন কিন্তু ইজিলি রুমে কি করবা? অ্যালাউ করবা। ভাই 8 জনের জায়গা আছে, নতুন কেউ আসলে খুব একটা সমস্যা হবে না, আরামই তোমরা থাকতে পারবে, ফ্রিলি হয়ে তোমরা থাকতে পারবে। কারণ এইখানেও কিন্তু ঠিক সেম কাহিনীটা করছে। দেখো ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বলো? 7টা ইলেকট্রন আছে, বাট দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকতে পারে কয়টা? 8টা। তাহলে অ্যাকোমোডেশন 8 জনের, কিন্তু আছে কয়জন? 7 জন। কিন্তু এইখানে দেখো মোট কয়টা থাকতে পারে? তৃতীয় শক্তি স্তরে মোট কয়টা থাকতে পারে? তৃতীয় শক্তি স্তরে মোট 18টা থাকতে পারে, মোট 18টা থাকতে পারে। মানে এখানে যদি 10টা থাকে, এখানে যদি 6টা থাকে, তাহলে মোট 18টা থাকতে পারে। তাহলে 18 জনের অ্যাকোমোডেশন এখানে আছে, কিন্তু আছে মাত্র কয়জন? 7 জন। তার মানে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরের কিন্তু আকার অনেক ছোট, ক্ষুদ্র আকার, এবং এই অল্প জায়গার মধ্যে অলরেডি 7টা ইলেকট্রন আছে। তার মানে ইলেকট্রন ঘনত্ব এখানে তুলনামূলকভাবে অনেক বেশি। তাহলে নতুন কোনো ইলেকট্রন যদি এখানে প্রবেশ করতে চায়, তখন আগে থেকেই থাকা ইলেকট্রনগুলো তার প্রতি একটু বিকর্ষণ বল কি করবে? প্রয়োগ করবে। ফলে ফ্লোরিন পরমাণুতে সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে না, একটু কঠিন হবে। কিন্তু ক্লোরিনে দেখো অ্যাকোমোডেশন 18 জনের, কিন্তু আছে মাত্র 7 জন। তাহলে নতুন কোনো ইলেকট্রন যদি এখানে প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু আগের ইলেকট্রনগুলো তাকে খুব বেশি বিকর্ষণ বল প্রদান করবে না, ইলেকট্রনটাকে খুব স্মুথলি ক্লোরিনের কক্ষপথগুলোতে প্রবেশ করানো যাবে। আর এই জন্যই ক্লোরিনে সহজে ইলেকট্রন প্রবেশ করানো যায় কি অপেক্ষা? ফ্লোরিন অপেক্ষা। এই জন্যই ক্লোরিনের প্রথম ইলেকট্রন আসক্তির মান, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অপেক্ষা বেশি। বলো তাহলে মূল কারণ কি বলো? মূল কারণ হচ্ছে ফ্লোরিনের ছোট আকার এবং সেখানে ইলেকট্রন ঘনত্ব কি তুলনামূলকভাবে বেশি। লিখে রাখো একটু খাতায়, এগুলো লিখে রাখো। যে ফ্লোরিনের আকার ক্ষুদ্র হয়, ফ্লোরিনের আকার ক্ষুদ্র হয় ফ্লোরিনের আকার ক্ষুদ্র হয় এবং সেখানে অল্প জায়গায় অনেক বেশি ইলেকট্রন থাকায়, এবং সেখানে অল্প জায়গায় অনেক বেশি ইলেকট্রন থাকায় ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে, ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে।
প্রবেশ করানোর সময়, তাহলে ফ্লোরিন পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করানোর সময় কিছুটা তাপ শক্তি শোষিত হয়। কিছুটা তাপ শক্তি শোষিত হয়। তাই ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন শক্তির মান ক্লোরিন অপেক্ষা কম হয়ে থাকে। তাই ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন শক্তির মান শোষিত হয়, কিছুটা তাপ শক্তি শোষিত হয়। তাই ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন শক্তির মান ক্লোরিন অপেক্ষা কম হয়ে থাকে। সেটাকে 5 স্টার দিয়ে রাখো, আসবি পড়ে যাবে ভালো করে। হ্যালোজেন সমূহের ইলেকট্রন শক্তির প্রভাব এক্সেপ্টটা মাথায় রাখো। নেক্সট চলো কি বলবো এখন? নেক্সট আমরা বলবো ইলেকট্রন শক্তির ব্যতিক্রমগুলো আলোচনা করব। এই ব্যতিক্রম রে চলো, এখানে আমরা কিছু ব্যতিক্রম পাচ্ছি। একটা ব্যতিক্রম তো আমরা অলরেডি দেখলাম, ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যকার ব্যতিক্রম। আরো কিছু ব্যতিক্রম আসতে পারে। এই ব্যতিক্রমগুলো থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে সর্বোচ্চ, বা এগুলো থেকে এখন পর্যন্ত আমি তেমন কোনো প্রশ্ন আসতে দেখি নাই বিগত বোর্ড এবং অ্যাডমিশন পরীক্ষায়। ওকে, তারপরেও জেনে রাখো যদি ইনকেস চলে আসে তাহলে তুমি পারো। প্রথম এক্সেপশনটা দেখো, কার্বনের ইলেকট্রন শক্তির মান নাইট্রোজেন অপেক্ষা বেশি। এটা হচ্ছে আমাদের কার্বন 1:2:2. আর নাইট্রোজেন হচ্ছে 2p3. এখন দেখো, তুমি যদি লেফট টু রাইট যাও তাহলে তো আকার কমতেছে, ইলেকট্রন শক্তি বাড়ার কথা। তাহলে কার্বন থেকে নাইট্রোজেনে গেলে ইলেকট্রন শক্তি বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে কার্বনের ইলেকট্রন শক্তি বেশি, নাইট্রোজেনের কম। কেন? এখান থেকেই বুঝতে পারবা। এই যে দেখো, কার্বন হচ্ছে 2p2 আর নাইট্রোজেন কি 2p3। তাহলে কোনো অরবিটাল যদি ইলেকট্রন দিয়ে অর্ধপূর্ণ থাকে সেটা তো অনেক বেশি স্থিতিশীল, আমরা সবাই জানি এটা। তাহলে p3 কাঠামোতে কিন্তু সহজে ইলেকট্রন প্রবেশ করানো যাবে না। এই জন্য নাইট্রোজেন সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় না, এবং মজার ব্যাপার হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করে না বললেই চলে নরমাল সিনারিও। ওকে, এই জন্য নাইট্রোজেনের ইলেকট্রন শক্তির মান হচ্ছে কি সচরাচর পজিটিভ হয়ে থাকে। মানে তুমি 2p3 তে যদি ইলেকট্রন প্রবেশ করাতে চাও তাহলে তোমাকে বাইরে থেকে তাপ শক্তি প্রবেশ করাইতে হবে। ঠিক আছে, এই জন্য জেনারেলি কার্বন থেকে নাইট্রোজেন ইলেকট্রন শক্তি কম। এরপর দেখো সিলিকন ফসফরাস, এইটাও দেখো সিলিকন ফসফরাস। সিলিকন কি? সিলিকন হচ্ছে 3s2 3p2, আর ফসফরাস কি 3s2 3p3। এটা 3p2 কাঠামো, এটা 3p3 কাঠামো। তো এখানে একই কাহিনী ঘটবে, 3p3 কাঠামোতে ইলেকট্রন প্রবেশ করানো কষ্টকর হবে। এই জন্য ফসফরাস সহজ ইলেকট্রন নিতে চাইবে না। এই জন্য ফসফরাসের ইলেকট্রন শক্তি মান সিলিকন অপেক্ষা কম। এরপরে সোডিয়াম ম্যাগনেসিয়াম। সোডিয়াম হচ্ছে কি 3s1, আর ম্যাগনেসিয়াম কি 3s2 কাঠামো।
ম্যাগনেসিয়াম ইলেকট্রন শক্তির মানও সোডিয়াম অপেক্ষা কম। ওকে, দেখো এগুলো কিন্তু খুব টাফ কোনো এক্সেপশন না, তুমি একটু বুদ্ধি খাটালে জিনিসগুলো বের করতে পারছো। এরপরে দেখো কি বলছে, ক্ষার ধাতু ও বৃক্কার ধাতু সময়ের ইলেকট্রন শক্তি প্রায় শূন্য করা হয়। কেন? আচ্ছা তুমি কখনো কি সোডিয়ামকে নেগেটিভ জারণ অবস্থায় দেখছো? সোডিয়ামের মাথায় কখনো তুমি নেগেটিভ দেখছো? ম্যাগনেসিয়ামের মাথায় তুমি কখনো নেগেটিভ দেখছো? না। তাহলে ক্ষার ধাতু বৃক্কার ধাতুগুলো কিন্তু ইলেকট্রন একদমই গ্রহণ করে না, এরা অলওয়েজ ইলেকট্রন কি দান করে। এই জন্য এদের ইলেকট্রন শক্তি আমরা প্রায় হচ্ছে কি শূন্য ধরি। আচ্ছা এরপরে দেখো বেরিলিয়াম ও নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তিও প্রায় শূন্য। এটার কারণ তুমি বলতে পারতেছো? দেখো বেরিলিয়ামের কি অবস্থা ভাই? বেরিলিয়াম হচ্ছে 2s2, বেরিলিয়াম হচ্ছে 2s2। আচ্ছা দেখো তাহলে বেরিলিয়াম হচ্ছে যে 2s2, তাহলে ভাই 2s2 কাঠামো তো ইলেকট্রন প্রবেশটা এমনিতে ডিফিকাল্ট হবে, এই জন্য বেরিলিয়ামও সহজে ইলেকট্রন নিতে চাইবে না। ওকে, নাইট্রোজেন তো আমরা অলরেডি বললাম এটা 2p3 কাঠামো, এই জন্য এটাও সহজে ইলেকট্রন নিতে চাইবে। ওকে, তুমি বুঝতে পারছো? দেখো এই সবগুলো জিনিসই কিন্তু আলটিমেটলি তুমি ঘুরে ফিরে দেখতে পাচ্ছ 2p3 2s2 3s2 3p3 এই টাইপের ইলেকট্রনীয় কাঠামো। তাহলে এই টাইপের ইলেকট্রনীয় কাঠামো হইলে বুঝবা যে ইলেকট্রন প্রবেশ করানো যেমন কঠিন হবে, আবার ইলেকট্রন রিমুভ করাটাও কঠিন হবে। এটা কিন্তু টাফ আছে, ঠিক আছে? আচ্ছা এরপর একটা এমসিকিউ দেখো, এটা আসে মাঝে মাঝে, জারণ ক্ষমতার ক্রম। এটা ভাই এমসিকিউ থেকে মনে রাখবা যে এই হ্যালোজেনগুলোর জারণ ক্ষমতার ক্রম, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। আচ্ছা জারণ ক্ষমতা মানে কি? দেখো জারণ ক্ষমতা মানে হচ্ছে জারণ ক্ষমতা মানে হচ্ছে জারণ, জারণ ক্ষমতা মানে হচ্ছে জারণ। জারণ ক্ষমতা মানে হচ্ছে জারণ। এখানে পড়েছিলাম না বিজারণ ক্ষমতা মানে কি? বিজারণ ক্ষমতা মানে হচ্ছে বিজারক। ওকে, তাহলে বিজারণ ক্ষমতা বেশি কথাটার মানে কি? যে ওই যৌগটা বা মৌলটা বা আয়ন শক্তিশালী বিজারক, আর জারণ ক্ষমতা বেশি মানে কি? শক্তিশালী জারক, শক্তিশালী জারক। এই চারটা এলিমেন্টের মধ্যে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক। জারক আর বিজারকের মধ্যে পার্থক্য বলতো? জারক আর বিজারকের মধ্যে পার্থক্য, জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে না বর্জন করে? জারক তো বর্জন করে, জারক হচ্ছে ইলেকট্রন, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? বলো তুমি বিজারক কি করে? বিজারক ইলেকট্রন গ্রহণ করে নাকি বর্জন করে? বিজারক ইলেকট্রন বর্জন করে। কি করে? বর্জন করে, বর্জন করে। যাও জারক বিজারক ফার্স্ট ইয়ারে তো লাগবে না, সেকেন্ড ইয়ারে উঠে জারক বিজারক নিয়ে পড়াশোনা আছে। তাহলে বুঝে গেলাম ইলেকট্রন শক্তি, ঠিক আছে? স্ক্রিনের টাইম আছে, পরে একটু ডিভাইস করে জিজ্ঞেস করবে এখন সবাইকে। ডিভাইস করে পড়া সবাইকে ধন্যবাদ।
পিএইচডি করছে, হ্যাঁ উনি সারাদিন ক্লাসে এসে বলবে এই দেখো আমি জাপানে পিএইচডি করছি, জাপানে পিএইচডি করছি, উনি আমাদের ব্যাক করে ক্যালকুলাস করে। তো এরপর ওর নাম দিয়ে দিছি হচ্ছে জাপানুজ্জামান, ঠিক আছে, জাপানুজ্জামান, সারাদিন জাপানের গল্প। কি যে বিদ্যুতের কাজ করতে সার্কুলার যাই হোক, তোমরা ঠিক আছে, এবার বলো, তুই বলো। ও রেশাদুল ইসলাম রশিদ, তুমি বলো যে হ্যালোজেনগুলোর জারণ ক্ষমতার ক্রম। এইটার আবার প্রত্যাশিত প্রকৃত আছে, এটা ক্রম একটাই, জারণ ক্ষমতার ক্রম। বলো সিফাত, বলো। তুমি বলো যে হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রমটা বলো তো। হয় নাই, চিন্তা করে বলো, এটা ব্যতিক্রম আছে তো। সবার প্রথমে কি? সবার প্রথমে ক্লোরিন, সবার প্রথমে ক্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আর্গন। আচ্ছা, এরপরে বলো এই পাবেল, বলো যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান সর্বদা ঋণাত্মক হয়, তাদের সূত্রটা মিথ্যা। মিথ্যা কেন? পজিটিভ হবে। সেটা বলো, জানি তুমি বলো। তুমি বলো যে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে কার ইলেকট্রন শক্তি বেশি হবে? কার্বনের বেশি হবে, ঠিক আছে। হ্যাঁ বলো ফুয়াদ, তুমি বলো। তুমি ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন শক্তির মানে ব্যতিক্রমের কারণটা বলো তো। cooling side